আজকে কথা বলবো ফিলিস্তিনের স্বাধীনতার স্বীকৃতির বিষয়টি নিয়ে। এই স্বাধীনতার নতুন যে স্বীকৃতি, অর্থাৎ রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনকে যে ইউরোপের 3টি দেশ আসলে স্বীকৃতি দিল, তার মধ্য দিয়ে আসলে ফিলিস্তিনের আদতে কি লাভ হচ্ছে বা কি অর্জন হবে এই স্বীকৃতির মধ্য দিয়ে, সেই বিষয়গুলো আপনাদের সাথে একটু পরিষ্কার করতে চাই। স্পেনের প্রধানমন্ত্রী আজকে ঘোষণা দিয়েছেন যারা ফিলিস্তিনকে আসলে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছেন, এবং স্পেনের প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছেন যে ফিলিস্তিনকে আসলে রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার একটি প্রক্রিয়া শুরু হবে। এবং ফিলিস্তিনের এই যে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া, এটি কিন্তু নতুন নয়। এরই মধ্যে কিন্তু বিশ্বের অন্তত 144টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু এরপরেও কি আসলে ফিলিস্তিনের সংকটের বা সংঘাতের কোনো পরিবর্তন হয়েছে, বা যে চলমান সংঘাতের মধ্য দিয়ে, রক্তপাতের মধ্য দিয়ে ফিলিস্তিন যাচ্ছে, সেটির কোনো সমাধান হয়েছে? বস্তুত কিন্তু আসলে সে ধরনের কোনো সমাধান আমাদের চোখে পড়েনি, বা সে ধরনের অগ্রগতিও দেখা যায়নি। কিন্তু এরপরেও স্পেনের প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছেন যে আসলে শান্তি প্রতিষ্ঠার জন্য এর বিকল্প অন্য কোনো উপায় ছিল না। স্পেনের প্রধানমন্ত্রী আসলে এই স্বীকৃতির বিষয় নিয়ে কি বলেছেন সেটি একটু আমরা তার মুখ থেকে শুনতে চাই। Must be viable, with the West Bank and Gaza connected by a corridor, and with East Jerusalem as its capital, and must be unified under the legitimate government of the Palestine National Authority. The recognition of Palestine is not against anyone, least of all Israel, a friendly nation that Spain values and holds in high regard, and with whom we aim to foster the strongest possible relationship. এবং এই স্বীকৃতি প্রদানের মধ্য দিয়ে তারা ফিলিস্তিনে আনুষ্ঠানিকভাবে তাদের যে দূতাবাসের কার্যক্রম সেটি তারা চালু করবে, যেটি তাদের প্রতিনিধি দিয়ে এর আগে সেই কার্যক্রমগুলো পরিচালিত হতো পশ্চিম তীরে, এবং সেখানে তারা আনুষ্ঠানিকভাবে এই 3 দেশ আসলে দূতাবাস খুলবে এবং তাদের কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। এবং স্পেনের সরকার এটিও বলতে চাচ্ছে যে আসলে তাদের এই প্রক্রিয়ার মাধ্যমে ইউরোপের অন্যান্য দেশে হয়তো উদ্বুদ্ধ হবে, তারা এগিয়ে আসবে এবং তারা ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানাবে। সমর্থন আসলে অনেকেই জানাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে কি আসলে সমাধানটাই হচ্ছে? কারণ আপনি জার্মানির দিকে তাকিয়ে দেখেন, ইউরোপের একটি প্রভাবশালী দেশ, তারা কিন্তু যুক্তরাষ্ট্র তাদের ঘনিষ্ঠ মিত্র, তাদের সুরেই কথা বলছে, এবং তারা বলছে যে ফিলিস্তিনের স্বীকৃতি দেওয়ার সময়টি এখনো আসেনি, এবং সেক্ষেত্রে দ্বিরাষ্ট্র যে সমাধান সেটি আসলে আলোচনার টেবিলে এসেই বা সংলাপের মাধ্যমে এসেই সমাধান করতে হবে। এখানেই কিন্তু মূল সমস্যাটির জায়গা বা সংকটের জায়গা, যার কারণে আসলে ফিলিস্তিন এখনও স্বাধীনভাবে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেনি। অর্থাৎ যে দেশগুলো তাদেরকে সমর্থন দিচ্ছে তার মাধ্যমে ফিলিস্তিনের আদতে কোনো সংকটের সমাধান হচ্ছে না। 2012 সাল থেকে ফিলিস্তিন আসলে জাতিসংঘে প্রতিনিধিত্ব করছে, কিন্তু আসলে পূর্ণাঙ্গ সদস্য পদ তারা পায়নি। অর্থাৎ পূর্ণাঙ্গ সদস্য পদের সুবিধাটা আসলে কি? তারা আসলে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, অর্থাৎ যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে পক্ষে বিপক্ষে তারা মতামত জানাতে পারে, সেই অধিকারটি আসলে পায়নি। সেটির জন্য একটি নিদারুণ লড়াই চলছে, এবং এই মানবীয়তার পরিস্থিতির মধ্য দিয়ে তাদের যেতে হচ্ছে। এবং নরওয়ে সরকারও কিন্তু একইভাবে এই ফিলিস্তিনের স্বীকৃতির ব্যাপারে সোচ্চার হয়েছে, এবং তারা বলছে যে ইউরোপের আরও যেসব দেশ আছে তারা এগিয়ে আসবে। বিশেষ করে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীও কিন্তু কিছুদিন আগে এই স্বাধীনতার পক্ষেই একটি ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্র বলছে আসলে এখনই সেই মোক্ষম সময়টি আসেনি। আসলে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে গেলে প্রয়োজনটা কি? একটি কনভেনশনে বলা হয়েছিল যে একটি স্বাধীন রাষ্ট্রের জন্য আসলে একটি নির্দিষ্ট সীমানা দরকার, স্থায়ী জনগোষ্ঠী দরকার, এবং একটি সরকার ব্যবস্থা দরকার, এবং সেই সরকার ব্যবস্থা আসলে অন্য দেশের সাথে কূটনৈতিক তৎপরতা চালাতে যোগ্য কিনা, সেই বিষয়গুলোও কিন্তু রাষ্ট্রের স্বীকৃতির জন্য প্রয়োজন। যেক্ষেত্রে ফিলিস্তিনের কিন্তু আসলে এই জায়গায় দারুণ একটি সংকট রয়েছে। আপনারা জানেন যে তারা দখলদার ইসরায়েলের হাতে একরকম জিম্মি হয়ে আছে, এবং তাদের যে শান্তি চুক্তি হয়েছিল 1993 সালে, অসলো শান্তি চুক্তি, সেখানে কিন্তু পরিষ্কার একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের দিকে এগিয়ে গিয়েছিল 2 দেশ, এবং সেখানে একটি 1967 সালে যে যুদ্ধের সময় সীমানা নির্ধারণ করা হয়েছিল, সেই সীমানাগুলো মেনে নিয়ে তারা একটি শান্তিপূর্ণ সহ অবস্থানে বসবাসের ইঙ্গিত দিয়েছিল, কিন্তু সেটি আসলে 2000 সালের পরে আর কোনো কার্যকর হয়নি, যার ফলশ্রুতিতে কিন্তু সংকট দিন দিন ঘনীভূত হচ্ছিল। এবং 2007 সালের দিকে হামাস কিন্তু একটি ইঙ্গিত দিয়েছিল, যে তারা বলেছিল যে ওই 1967 সালে 6 দিনের যুদ্ধে ইসরায়েল যে এলাকাগুলো দখল করেছিল, সেই দখলদারি এলাকাগুলো যদি তারা ছেড়ে দেয়, তাহলে তারা এই প্রস্তাবের পক্ষে সমর্থন দিবে বা স্বাধীন ফিলিস্তিনের গঠনের দিকে এগিয়ে যাবে। কিন্তু ইসরায়েল কখনোই কিন্তু তার দখলদারিকৃত এলাকার সীমানা ছাড়তে রাজি হয়নি, এবং এই প্রেক্ষাপটে কিন্তু আসলে সংকটটি আরও বেশি ঘনীভূত হয়েছে, এবং দিনকে দিন ইসরায়েল তার দখলদারিত্ব
কে আরও বেশি জোরালো করছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পশ্চিম তীরে তো একরকম বেশিরভাগ অংশই তারা দখল করে নিয়েছে, গাজাতে তারা নতুন করে দখলদারিত্ব শুরু করেছে, এর বাইরে জেরুজালেম তাদেরকে নিজের রাজধানী হিসাবে তারা পেতে চায়, তার জন্য তারা মরিয়া হিসাবে লড়াই করছে। আরেকটি বড় বিষয় হচ্ছে এই যে ফিলিস্তিন যদি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পায় তাহলে তার রাজধানীটা কোথায় হবে, তার যে রাষ্ট্রের লোকজন উদ্বাস্তু হয়ে বিভিন্ন দেশে শরণার্থী হিসাবে আছে তাদের কি হবে, এই সব প্রশ্নের কিন্তু সমাধান আসলে খুঁজে পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা কিন্তু এই জায়গাগুলোতে বারবার জোর দিচ্ছে, অর্থাৎ স্বাধীন ফিলিস্তিন গঠনের জন্য যে দুপক্ষ একসাথে এক টেবিলে বসবে এবং আলোচনা করবে, তারপরে তারা যদি শান্তিপূর্ণ সহাবস্থানের নিশ্চয়তা দেয়, ফিলিস্তিনের মানুষজন শান্তিপূর্ণ অবস্থানের নিশ্চয়তা দেয়, একই সাথে সবার প্রথম ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে চায় ফিলিস্তিনের মাধ্যমে, অর্থাৎ ফিলিস্তিন রাষ্ট্র হিসাবে তাদেরকে নিশ্চয়তা দিতে হবে যেন তাদের দ্বারা ইসরায়েলের কোনো ক্ষতি না হয়। আলোচনার টেবিলে বসে দুপক্ষ যে এই সমাধানটি করবে সেটি আসলে এখনও সুরাহা হয়নি বা সেই পর্যায়ে গিয়ে পৌঁছায়নি এবং দুই পক্ষই আসলে একটি জেদাজেদি অবস্থানের মধ্যে থাকার কারণে সেটি আসলে সমাধানের দিকে এগিয়ে যায়নি। তাই আদতে এই যে স্বাধীনতার স্বীকৃতি, এই স্বীকৃতি আসলে একটি প্রতীকী হিসাবে কাজ করবে, আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি চাপ তৈরি করতে সুযোগ করে দিবে, কিন্তু ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি হিসাবে যে স্বাধীনতা ভোগ করার যে সুযোগগুলা সেটি প্রশ্নবিদ্ধ কিন্তু থেকে যাবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকগুলো। দর্শক, আমরা চেষ্টা করলাম ফিলিস্তিনের যে নতুন স্বীকৃতি, এই স্বীকৃতির বিষয়ে আসলে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরার এবং এর মাধ্যমে আসলে ফিলিস্তিন কতটা লাভবান হতে পারে, তার বা কী ধরনের সম্ভাবনা তৈরি হতে পারে ফিলিস্তিনের সামনে, সেই বিষয়টি একটি পরিষ্কার করার। এবং আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। পরবর্তীতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে অবশ্যই হাজির হব।